সুধী দর্শক মণ্ডলী, শুরু করছি সমসাময়িক বিষয়ভিত্তিক অনুষ্ঠান এটিএন সংলাপ। আমাদের আজকের বিষয় জাতীয় ঐক্য, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ। আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন স্টুডিওতে জনাব কাজী মাহবুবুর রহমান, শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়াও রয়েছেন জনাব মোস্তফা কামাল, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। অনলাইনে যুক্ত হয়েছেন জনাব মুর্তাজুল করিম বাদ্র, রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজকে আমরা আমাদের এই যে বিষয় আমরা শুরু করব কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান আপনাকে দিয়ে। আমরা জানি যে বেশ কিছুদিন ধরে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, টান টান উত্তেজনা, ভারতের সাথে বাংলাদেশের এই যে হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠীকে কেন্দ্র করে একটা রাজনীতির বাতাবরণে ওনারা যে পরিবেশ তৈরি করেছেন, তো সেখান থেকে আমরা আমাদের ডেপুটি হাই কমিশনে আক্রমণ এবং বাংলাদেশের সেই বহুদিন পরে শক্ত একটা অবস্থান জানানো। আজকে আমরা দেখলাম যে খুব সময়োচিতভাবে প্রধান উপদেষ্টা উনি সকল রাজনৈতিক দল এবং শ্রেণী পেশার বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীজনকে নিয়ে বসেছিলেন এবং সব দল ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে। এটা আমরা জানতে পারলাম এই মিটিংয়ের পরে। সার্বিক পরিস্থিতিতে এই জাতীয় ঐক্যের ডাককে আপনি কিভাবে দেখছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং খুব মানে জাস্ট আলোচনা হয়েছে যে বিষয়টা, সেটা আজকে আমরা আলোচনা করতে পারছি, সুযোগ পেলাম আপনার মাধ্যমে, এটিএন বাংলার মাধ্যমে। আমিও জাস্ট ছবিটা দেখে আসছি পত্রিকায়, এবং এটা দেখা গেল যে খুবই একটা মানে অসাধারণ টাইম বাংলাদেশের ক্ষেত্রে। আমার কাছে মনে হচ্ছে যে আমরা কিন্তু অনেক দিন যাবতই বলছিলাম রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমত দরকার এবং রাজনৈতিক দলগুলো একসাথে বসা দরকার। এছাড়াও আগে গত 15 বছরও কিন্তু অনেকগুলো সংকট আমাদের গিয়েছে। প্রধান সংকট নির্বাচনকালীন ছিল, এছাড়া আরও সংকট ছিল রাষ্ট্রীয়, এবং রাষ্ট্র গুরুত্বপূর্ণ অনেক এগ্রিমেন্ট সাইন করেছে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে। সে সকল জায়গাও আমরা অনেক সময় বলেছি যে কেন মানে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এই কাজগুলো করা হচ্ছে না। এছাড়াও ধরেন আরও আগে থেকেও আমরা এই কথা বলেছি বিভিন্ন সময়ে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্যমত্য দরকার। আজকে এই অন্তর্বর্তী সরকারের এই 3 মাসের আমার কাছে মনে হয় এটা মানে আপনি যদি 5ই আগস্ট বাদ দেন, মানে ওই ঘটনার পরের মানে ওটা একটা মানে সিগনিফিকেন্ট ইভেন্ট আমাদের মানে এই বাংলাদেশের মানুষের জীবনে। এটার বাইরে আমার কাছে মনে হচ্ছে আমরা গত মানে আমাদের স্বাধীনতার পরে একটা আজকের দিনটা একটা ইম্পর্টেন্ট দিন, যে সবগুলো রাজনৈতিক দল এক ছাতার নিচে আসতে পেরেছে। এটা একটা বিরাট সুযোগ আমাদের জীবনে। এবং আমরা এতদিন ধরে গত 2-3 দিন যাবৎ ভাবছিলাম যে ইন্ডিয়া আমাদের সাথে যে আচরণটা করে যাচ্ছে, সে আচরণটার উত্তর আমরা কিভাবে দিব। কিন্তু এতটা ম্যাচিউরিটির সাথে ইন্ডিয়া যে এরকম ম্যাচিউরিটির সাথে উত্তরটা দিচ্ছে, মানে কাজটা করছে, বাংলাদেশ ছোট রাষ্ট্র হওয়া সত্ত্বেও এবং একটা ক্রাইসিসের মধ্যে থাকা, জাস্ট আমরা একটা বিপ্লবের পরবর্তী সরকারের মধ্যে আছি এবং আমাদের 5ই আগস্ট পরবর্তী একটা নতুন সময়, এবং আমরা অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে আছি। রাষ্ট্র সংস্কার নিয়ে কাজ করছি, আরও অসংখ্য কাজগুলো করছি, আইন শৃঙ্খলা রক্ষা করতে হচ্ছে, সরকার পুনর্গঠন করতে হচ্ছে, এই যে 15 বছরের কর্তৃত্ববাদী সরকার পুনর্গঠন করতে হচ্ছে। এত চ্যালেঞ্জের মধ্যেও যে এতগুলো রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে, এবং একত্রিত শুধু করা না, একদম নিজের অফিসে নিয়ে যাওয়া, এবং সেই অফিসে গিয়ে যে এইভাবে একটা ছবি উঠিয়ে জাতিকে বার্তা দেওয়া যাবে যে আমরা কিন্তু ঐক্যবদ্ধ। কোন সেন্সে ঐক্যবদ্ধ? এই নয় যে আমরা ইন্ডিয়ার জনগণ যেভাবে বাংলাদেশকে অপমান করছে সেই জবাবটা দিতে চাই, আমরা জবাবটা দিতে চাই আরও সফিস্টিকেটেড হইতে, আরও উন্নতভাবে। সেটা কি? আমরা আমাদের রাজনৈতিক ভাষায় এবং যেটা আন্তর্জাতিক ভাষা আছে, একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের যে লেনদেনের যে আন্তর্জাতিক ভাষা আছে, রাজনৈতিক ভাষা আছে, সেই ভাষায় আনসারটা দিলাম আজকে জাতীয় ঐক্যর মাধ্যমে সবাই প্রধান উপদেষ্টার সাথে যে ছবিটা উঠিয়েছেন, যে ছবিটা তোলা হয়েছে, সেই ছবিটার মাধ্যমে এই একটা ঐতিহাসিক মুহূর্ত, এবং একটা মেসেজ গেল সারা বিশ্বের কাছে যে বিপ্লব হয়েছে, আমাদের সংকট হয়েছে। যে এই সংকট, আমরাও নানান সংকট আগে পড়েছি, কিন্তু কোনো সংকটের সময় কিন্তু আমাদের সরকার আমাদের অন্যদেরকে বলতে পারে নাই যে আপনারা আসেন আমরা সবাই মিলে কাজটা করি।
যেটা ভারতের ক্ষেত্রে আমরা দেখি দেখে থাকতাম। ন্যাশনাল ক্রাইসিসে ওনারা কিন্তু একত্রিত এইবার আমরা ভারতের ক্ষেত্রে ভিন্নতা দেখলাম, আর বাংলাদেশের ক্ষেত্রে আগের ইতিহাসের তুলনায় ভিন্নতা দেখলাম। সো এটা আমার কাছে সত্যি একটা অসাধারণ মুহূর্ত। মানে এর ইম্প্যাক্ট মানে কিভাবে পড়বে, কতটা পড়বে সেটা পরে আলোচনা হবে, কিন্তু এই মুহূর্তটা আমার কাছে মনে হয়েছে এইটা এই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সফলতা। আমার কাছে মনে হয় সবচেয়ে বড় সফলতা এই 3 মাসের ঘটনায়। সো এটা একটা বার্তাও যাবে বিশ্বব্যাপী, ভারতের কাছে একটা বার্তা যাবে, আমরা কিন্তু কোনো সহিংস পথ নেই নাই। আমরা বলেছি আমরা ঐক্যবদ্ধ, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, আমাদের সম্মান রক্ষা করার জন্য আমরা আপনাদের সাথে রাজনৈতিকভাবে কথা বলছি। একটা রাষ্ট্র একটা রাষ্ট্রের সাথে যেভাবে কথা বলে, আমরা আপনাদের সাথে আলোচনা করব রাষ্ট্রীয় প্রক্রিয়া, আমরা আপনাদের সাথে আলোচনা করতে পারি। কিন্তু আপনারা তো কোনো যেখানে মানুষ মানে কয়েক হাজার, প্রায় 11-12 হাজার মানুষ আহত, তারপরে প্রায় 1,500 লোক অল্প কয়েকদিনের মধ্যে শহীদ হয়েছেন, সেই প্রেক্ষাপটে যখন একটা সরকার চলে যায়, সেই সরকারকে ওন করার জন্য যে প্রক্রিয়াটা মানে আমাদের প্রতিবেশী দেশের জনগণ বা অল্প কিছু জনগণ, আমি মনে করি না সবাই এটা করেছে, অল্প কিছু জনগণ, এবং এটাকে রুদ্ধ করতে পারতো সরকার, ওই দেশের সরকার এটা হতে না দিতে পারতো, এবং আমাদের যে হাইকমিশনে, সরকারি হাইকমিশনে যে আক্রমণ, এটা বন্ধ করতে পারতো। কিন্তু এই সব কিছু করলে ভালো হতো আরো, কিন্তু এটা যে করতে পারে নাই, সেই জায়গায় আমরা যে এই ধরনের ওই মানসিকতা শো করি নাই, এবং আমরা যে হিন্দু মুসলমান এই সকল দাঙ্গাগুলো সামনে নিয়ে আসি নাই, আমরা যে হিন্দু মুসলমান বোধ ম্যাচুরিটি পরিচয় দিয়েছি, আমাদের এখানকার হিন্দু ভাইয়েরাও আজকে ম্যাচুরিটি পরিচয় দিয়েছে, এবং মুসলমান ভাইদের পাশাপাশি সবাই মিলে আমরা কিন্তু ঐক্যবদ্ধ এই বাংলার ক্ষেত্রে, বাংলা ভাষার ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে, এটা কিন্তু আমরা সবাইকে বুঝাতে পেরেছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মোস্তফা কামাল। আমরা এই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এবার আসলে একটা অভাবনীয় দিক বলতে পারি, যে যেই সংস্কৃতিতে আমরা অভ্যস্ত না, প্রথম থেকে আমরা দেখেছি, বরঞ্চ ভারতের পররাষ্ট্রনীতিকে আমাদের এবার মনে হয়েছে যে অনেক বেশি দুর্বল, সে কি সময় উপযোগী পদক্ষেপগুলো না। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর যে ম্যাচুরিটির পরিচয় দিয়েছে, এটা সত্যি, এটা সাধুবাদ দেওয়ার মতো। একই সাথে যেটা গর্ব করে বলতে হয় যে বাংলাদেশের জনগণ অনেক ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছে, অনেক ধরনের আয়োজন হয়েছে, সব কিছুকে উপেক্ষা করে যে আমরা যে জাতীয় ইস্যুতে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে, এই আমি বলবো 18 কোটি জনগণই বলবো যে তারা যে একত্রিত থাকতে পারে, এটা একটা অনেক বড় দিক, এবং আমাদের এই জাতীয় চেতনার জায়গায় নতুনভাবে বিনির্মাণে অবশ্যই হয়তো সহায়তা করবে। আপনার বিশ্লেষণ? হয়তো নয়, এরই মধ্যে করে ফেলেছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা পজিটিভ দৃষ্টিভঙ্গিতে দেখি, এখানেও বোধহয় ভারতের একটা অবদান আছে, আমাদেরকে এক হতে পরিবেশ তারাই তৈরি করেছে, একটার পর একটা বিশৃঙ্খলা তৈরি করেছে তারা। তো এমনিতে বলা হয় যে ভারত বড় পাকা, বিশেষ করে কূটনীতিতে তারা বড় চিকন বুদ্ধি রাখে, চাণক্য কূটনীতি তারা খুব ভালো বোঝে, কষ্টকর কাজ অথবা ব্যথা দেওয়ার কাজও হাসতে হাসতে করে। তো এবার যেটা দেখা গেল যে ভারত সম্ভবত, যারা কূটনীতি বিশ্লেষণ করেন বা প্রতিবেশী সুলভ বিষয়াদি নিয়ে নাড়াচাড়া করেন, তাদের চোখে অবশ্যই পড়েছে যে আমরা বলে থাকতাম এক সময় যে আমাদের 3 দিকেই ভারত, আর এখনকার বাস্তবতা হচ্ছে ভারতের 4 দিকেই তার শত্রু, তার সাথে কেউ নাই। সম্ভবত সেই একটা টেন্স থেকে কিছুটা খেই হারিয়ে ফেলার মতো। নইলে কখন বলে যে আদা দেব না, রসুন দেব না, পেঁয়াজও দেব না, কখন বলে যে আমার হাসপাতালে চিকিৎসা দেব না, কখন বলে যে আমার হোটেলে তোমারে খাইতে দেব না। এটা কিন্তু আমাদের গ্রামাঞ্চলে ঘাটলায় এসব ঝগড়া হয়, বা ছোটোখাটো বাজারে বলা হয় যে আমার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দেখাই দেব নি, এগুলো গ্রামাঞ্চলে হয়। তো ভারত এবার যে কাঁচা কাজগুলো করছে একের পর এক, সেটা এক ধরনের টেন্স থেকে করেছে, অথবা তারা উদ্বিগ্ন। আর উদ্বিগ্ন যারা হয় বা যারা ভয়ে থাকে, তারা আওয়াজটা একটু জোরে দেয় এবং তারা ভুল করে। বলতে বলতে এমন কথাও বলে ফেলেছেন যে আমাদের সীমান্ত দিয়ে তারা ঢুকে পড়বেন, অর্থাৎ যুদ্ধের একটা উস্কানি দিচ্ছেন। তো যিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তো কথাবার্তায়, শব্দে, বাক্যে তিনি কিছুটা আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রীর মতো।
কিছু শব্দ উচ্চারণ করে তিনি ওই সময় চট করে চলে যাওয়া, টুস করে ঢুকে পড়া, অর্থাৎ এগুলো তার বাক্যের মধ্যে এই শব্দ দু চারটা না থাকলে বোধ খুব একটা মানায়ও না। তো এখান থেকেও মমতা ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায় শিক্ষা নিতে পারতেন যে এগুলো বললে কি হয়, উদাহরণ তো বাংলাদেশে আছে। তো এরকম একটা সময় তিনি যখন বললেন যে সীমান্ত অতিক্রম করে চলে আসবেন, ওনার ভাবা উচিত ছিল ওনারা মাঝে মধ্যে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছেন, শ্রীলঙ্কা একবার হামলা করেছেন, পরিণতি কি হয়েছে ভুগেছেন। মাঝে মধ্যে করেছেন পাকিস্তানের সাথে, সুবিধা হয়নি। চীনের সাথে করেছেন অনেকটা। আমাদের বৃহত্তর কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়ি একটা জায়গা আছে, আমরা মাঝে মধ্যে রসিকতা করে বলি যে এটা জেলা না, ওইটা একটা জাতি। তারা করোনার মধ্যেও সংঘর্ষ করে, মাস্ক পরে, শারীরিক নিরাপত্তা বা দূরত্ব রক্ষা করে, যে কোনো কিছু নিয়ে তাদের বিরোধে জড়াতে সময় লাগে না, অভ্যস্ত তারা। ঠিক এরকম একটা ভূমিকা তারা চীনের সাথে করেছিল, ওখানেও একটা শিক্ষা পেয়েছে। সম্ভবত তারা ওই শিক্ষাগুলোর কথা ভুলে গিয়েছে। কিন্তু আবার নেপথ্যে কেন এই কথাগুলো? শুধুই বাংলাদেশ তা নয়, যেহেতু ভারতের চারদিকে তার বিপরীত মতের সরকার, তার উপর বাংলাদেশে তার বিপক্ষ মত, ঘোরতর বিপক্ষ মতের সরকার, এটা যে ভারতের জন্য কত বড় কষ্টের এটা শুধু ভারতেই জানে। যেখানে আমাদের এই দেশে তারা সরকার শুধু সমর্থন দেয় না, সরকার গঠন করিয়ে দেয়, মন্ত্রী বানিয়ে দেয়, মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর দূত বানিয়ে দেয়, দেখেছি আমরা এগুলো দেখেছি। সেখানে এরকম একটা ধাক্কা তারা খাবে এটা তারা কল্পনাও করেনি। গত নির্বাচনেও আপনি দেখেছেন বোধহয়, মনে থাকার কথা, কোনো প্রার্থী নিজেকে বলেছে আমি ভারতীয় প্রার্থী, অর্থাৎ ভারতের বাজারটা তারা এইভাবে এখানে মার্কেটিং করেছে। তো কিন্তু এবার 5ই আগস্ট যেটা ঘটে গেল, এটা শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, এই উপমহাদেশের ইতিহাসও একটা নতুন দৃষ্টান্ত। আর ভারতের জন্য এত বড় আঘাত তারা বাংলাদেশের কাছ থেকে পাবে বা পেতে পারে এটা তাদের ধারণায়ও ছিল না। যে কারণে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের মধ্যে এই প্রজন্ম যারা ভারতকে পুরাটা চেনে নাই, গত 3-3.5 মাসে নতুন করে তাদের চেনা হয়েছে, অথবা চিনতে হয়েছে, অথবা ভারত চিনিয়ে দিয়েছে যে আমি কে, আমি কি করি। তো কি করে তারা আমাদের পার্বত্য অঞ্চল থেকে সমতল, পাহাড় আর সমতল বাদ দেয় না, পার্বত্য অঞ্চলে বিরোধ বাধায়, নানান সংগঠন তৈরি করে, সাভারে চলে যায় সমতলে, সাভার পেরিয়ে নারায়ণগঞ্জ চলে যায়, সোহরাওয়ার্দী কলেজে চলে যায়। প্রত্যেকটার মধ্যে ওখানকার একটা সম্পৃক্ততা আছে, উস্কানি আছে, এটা ধারণার কথা নয়, কিন্তু এরই মধ্যে এটা একেবারে প্রমাণিত। তো এরকম অবস্থা আমরা কিন্তু যারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আনার বিষয়ে ভূমিকা রেখেছে, তাদের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে একটা বিতৃষ্ণা একটু শুরু হয়েছিল যে এত নরম কেন, যেহেতু বিপ্লবের মধ্য দিয়ে সরকারটা ক্ষমতায় এসেছে, এই সরকারটা হবে বিপ্লবী। কিন্তু দেখা যায় আদতে, স্বভাবে, বৈশিষ্ট্যে, কাজে, কর্মে, বাক্যে তাদের মধ্যে একটা কুসুম ভাব বা সুশীল কোমল কুসুম যেটাকে বলে, এটা নিয়ে কিন্তু কথা হচ্ছিল। তো ধারণা করা হচ্ছিল যে এটার বোধহয় একটা জের পড়বে, যেটা গত 2-3 দিন পড়ছে। এই সরকার বোঝাপড়া করছে বিভিন্ন দলের সাথে, আমরা সেটাকে সংলাপ বলি আর বৈঠক বলি। একটা কিছুতে আসতেই হবে, যে ঐক্যের যে প্রশ্নটা এসেছে, 5 আগস্ট একটা ঐক্যের মাধ্যমে এই ঘটনাটা ঘটেছে। তারপরে অপ্রিয় সত্য কথা যেটা, যারা বিজয়ী অর্থাৎ আন্দোলনের স্টেক হোল্ডার, তাদের মধ্যে কিন্তু টুকটাক ঠোকাঠুকি শুরু হয়েছিল যে কার অবদান বেশি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান বেশি নাকি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অবদান বেশি, পাবলিক ইউনিভার্সিটির বেশি নাকি পাবলিক বিশ্ববিদ্যালয়। এই যে বিরোধগুলো বাঁধানোরও কিন্তু সূক্ষ্ম চেষ্টা হয়েছে। আবার আন্দোলনে মুরব্বী দল যারা, অর্থাৎ বিএনপি, জামাত সহ যারা আছে, তাদের ভূমিকা বেশি না ছাত্রদের বেশি, এই যে বিরোধগুলো কিন্তু একটু করে পাকছিল। তার উপর ভারতের একটার পর একটা কাঁচা কাজ, কখনো চিন্ময় গুরুজি বা প্রভুজিকে নিয়ে, আবার বলছেন না উনি তো ইসকনের মধ্যে নেই, আবার ভারতীয় গণমাধ্যম বলছে তিনি ইসকনের মুখপাত্র, এখান থেকে বলা হচ্ছে তিনি নেই, কবে থেকে নেই, কেন নেই, আবার বলা হয় ওনাকে বহিষ্কার করা হয়েছে। তাহলে কোন পাপে তাকে বহিষ্কার করা হয়েছিল, ওইদিকে কিন্তু যাচ্ছে না, নতুন কথা আবিষ্কার করছে। এরকম সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে দলগুলোর সাথে বসা, তাদের পয়েন্ট অফ ভিউ বোঝা, কমিউনিকেশনটা আরও জোরদার করা,
কারণ কমিউনিকেশন, আপনার সাথে আমার পরিচয় আছে কিন্তু দেখা সাক্ষাৎ নাই, কোনো মত বিনিময় নাই। এতে করে আমার ভাষা বুঝতেও আপনার কষ্ট হবে, আপনার চাহনি বুঝতেও আমার কাছে ভিন্ন রকম লাগবে। আপনি মাথা নেড়েছেন, আমার কাছে মনে হবে মাথা আপনি ডাইনে বামে করেছেন, যেহেতু কমিউনিকেশন নাই। জি, যেটা শিক্ষাঙ্গনেও হয়, আমার সাথে একজন শিক্ষক আছেন, আমার উপমা হিসাবে বলতে হয়, একটা স্কুলে দীর্ঘদিন ক্লাস নাই, শিক্ষকরা আসা যাওয়া করে না, হঠাৎ করে এক ইন্সপেক্টর আসছেন ওই স্কুলে, ছেলেকে জিজ্ঞাসা করছে তুমি কি পড়ো, সে আমি হাফ প্যান্ট পরি। বলে যে আর হাফ প্যান্টের কথা তোমার জিজ্ঞাসা করা হয় নাই, তুমি কিসে পড়ো, কয় নাভি বরাবর পড়ি। ওটা তার সাথে কমিউনিকেশন নাই তো, রাইট। এটা তার দোষও না। সেই ক্ষেত্রে এখন দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের একটা বোঝাপড়ার দরকার আছে, কারণ রাষ্ট্র চালানো মূলত আমাদের ডক্টর ইউনূসদের মতো বা ডক্টর আরও যারা আছেন সালেউদ্দিনদের মতো তাদের কাজ না, তারা পরামর্শক। অপরিহার্যভাবে দায়িত্ব তাদের উপর পড়ে গেছে, রাষ্ট্র পরিচালনা মূলত করবেন রাজনীতিকরা। রাইট। এখন যে রাজনীতিকরা কাছাকাছি যাচ্ছেন, এটা অবশ্যই একটা ভালো দিক। যে কারণে আমি বলছি কোনো না কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে অবদানটা বোধহয় ভারতেরই। তারা আমাদেরকে জাতীয় ঐক্য মেরামত করার বিষয়ে একটা তাগিদ তৈরি করেছেন। আমি ঠিক এইভাবেই দেখতে চাচ্ছি। এবং আপনার শিরোনামে যেটা আছে চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ তো থাকবেই। 5 আগস্ট যে চ্যালেঞ্জ আমরা জিতেছি, এটা কারো কল্পনায় ছিল? যিনি এটার শিকার এক কাপড়ে চলে গেলেন, তিনিও ভাবেননি যে এরকমটা হতে পারে। আবার আমাদের ছাত্ররা যখন রাস্তায় খালি হাতে আন্দোলন করে, জি, নিরস্ত্রভাবে অস্ত্রধারীদের সাথে, তখন তারা নিজেরাও ভাবেনি যে পরিণতিটা কি হতে পারে। কথার কথা আপনি ধরেন 5 আগস্ট না ঘটলে এখন এই টোনে কথা এই ভলিউমে আপনি আমি কথা বলতে পারতাম, আপনার জায়গায় কোথায় হতো, আমার কোথায় হতো, আর যে আমরা সমন্বয়কারী বলছি তাদের অস্তিত্ব কোথায় থাকতো কল্পনাও করা যায় না। সেই ক্ষেত্রে চ্যালেঞ্জ আরো আসবে। স্বয়ং সেনাপ্রধানও বলেছেন সামনে আমাদের আরো কঠিন দিন থাকতে পারে, আমরা যেন জাতীয় ঐক্যের মধ্যে আপনার কাছে আবার আসবো। জনাব মুর্তাজুল করিম বাদর, আজকে আমরা দেখলাম যে জাতীয় ঐক্য জন্য যেই সভার আহ্বান করেছিলেন প্রধান উপদেষ্টা, সেখানে বিএনপি তারা বের হয়ে যেই বক্তব্য দিয়েছেন যে সবাই মিলে ষড়যন্ত্র মোকাবেলা করব। এই বিগত প্রায় 15.5 বা 16 বছর যাই বলি না কেন, এই সময়ের পর বর্তমান এই 5ই আগস্ট পরবর্তী সময় আমরা দেখছি যে জাতীয়তাবাদী দল অনেকগুলো ডিসিশন ম্যাচিউরড ভাবে নিচ্ছে, যেটা অতীতে তার যে রাজনৈতিক ধারা বা রাজনৈতিক সংস্কৃতি তার থেকে মনে হচ্ছে যে ভিন্নভাবে তারা দেখার চেষ্টা করছে বাংলাদেশের রাজনীতিকে। আপনি সার্বিকভাবে এই বিএনপির বা জাতীয়তাবাদী দলের রাজনীতির ক্ষেত্রে এই পরিবর্তনটাকে কিভাবে দেখেন? জনাব বাদরু। জি জি, ধন্যবাদ জনাব সাবের আহমদ চৌধুরী। স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মানিত অধ্যাপক কাজী মাহবুবুর রহমান এবং সিনিয়র সাংবাদিক যাকে আমি রাস্তার সাংবাদিক হিসেবে চিনি, গেদু চাচার খোলা চিঠি লিখতেন, জনাব মোস্তফা কামাল, এবং আপনাদের মাধ্যমে এটিএন বাংলা দর্শকদেরকে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। যে ও জাতীয় সকলে মিলে যে ষড়যন্ত্রের মোকাবেলা করাটা, যে কথাটা আজকে আপনি যেটা বললেন বিএনপির পক্ষ থেকে এসেছে, বিগত এই ফেসিবাদ সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বিএনপি সব সময় বাংলাদেশের জনগণ, সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছিল। এবং আপনারা দেখেছেন এই পতিত পালিয়ে যাওয়া হাসিনা সরকার ব্যতীত, মানে তাদের দল ব্যতীত গণতন্ত্রকামী সকল মানুষগুলো, সকল দলগুলো এবং সর্বশেষ ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে একটা স্বৈর শাসকের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে দীর্ঘ 16 বছরের প্রতীক্ষার যে আমরা স্বৈর শাসকের পতন এবং শেখ হাসিনা পালিয়ে গেল, এটা কিন্তু একটা ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে হয়েছে। আর এই 16 বছরে আমাদের পার্শ্ববর্তী দেশ যেভাবে দাদাগিরি করেছে,
যেভাবে বাংলাদেশের মানুষের উপরে নিজেদের আঙ্গুলি লেহন করেছে, যেভাবে বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে, এটা অতীতেও চেষ্টা করেছে, কিন্তু এই 16 বছর তারা একচেটিয়া দাদাগিরি করেছে। কিন্তু তারা যখন দেখলো বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, বাংলাদেশের সর্বোপরি উন্নয়নের জন্য বাংলাদেশের জনগণ একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যখন ঐক্যবদ্ধ হয়ে গেল, তখনই ওনাদের বিষয়টা ভালো লাগে নাই। আর যার কারণেই ওই যে পতিত সরকারের যাদেরকে তারা ব্যবহার করতে পেরেছে, তাদের হয়েই এখন এই যে বিভিন্ন জায়গায় তারা ঢুকে যাচ্ছে। কখনো কখনো এই কমিউনিজম সরকারি বিভিন্ন জায়গায়, যতগুলো জায়গায় অকারেন্স ঘটছে এবং বাংলাদেশে এখন যে দাবি দেওয়ার বিষয়গুলো বেশি চলে আসছে, এগুলোতে তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আর বর্তমানে বিএনপি তো সবসময় আপনারা দেখেছেন, আমাদের 31 দফার মধ্যেও কিন্তু এগুলো রয়েছে, যেগুলো 23 সালে ঘোষণা হয়েছিল, যে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সিনিয়র সিটিজেন, বাংলাদেশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের সুন্দর একটা রাষ্ট্র বিনির্মাণের জন্য সকলে মিলে কাজ করবে। সেগুলোর ব্যাপারে বিএনপি আগে থেকেই বলে আসছিল, যার কারণে এই ওনাদের মানে আরো বেশি মাথা গরম হয়ে গিয়েছে। আর আজকে তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বা সরকার যে কাজটি আজকে রাজনৈতিক নেতৃবৃন্দ সকল রাজনৈতিক দলকে ডেকে যে মিটিংটি করেছেন দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, এটা তো আগে থেকেই আরো বেশি বেশি করা উচিত ছিল। কারণ বিএনপি শুরু থেকেই বলে আসছিল যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। বিএনপি, আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনারা প্রতিদিন ওনার বক্তব্যগুলো বিভিন্ন সমাবেশে আপনারা শুনেন, দেখেন, আপনারাও এগুলো কভার করেন, আপনাদের টেলিভিশনের মাধ্যমে প্রচার হয়। উনি কিন্তু প্রতিদিন এই সরকারকে সহযোগিতা করার জন্য, দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসার জন্য এবং স্বৈরাচারের দোসররা যাতে মাথা চাড়া দিয়ে না উঠতে পারে, কোনোভাবে যেন তারা আবার সেই কোনো অপচেষ্টা না করতে পারে, সেগুলোর ব্যাপারে বলে আসছেন। জাতীয় ঐক্য তো এই ফ্যাসিবাদী সরকার খুনি হাসিনার পতনের আন্দোলনকে ঘিরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, অর্থাৎ পতিতরা ছাড়া, দুই একটা দোসর দল ছাড়া এবং তাবেদার, পার্শ্ববর্তী দেশের তাবেদার দলগুলা ছাড়া বাংলাদেশের রাজনৈতিক দল, জনগণ, ছাত্র সমাজ, সুশীল সমাজ, শিক্ষক, বুদ্ধিজীবী সকলে ঐক্যবদ্ধ হয়েই কিন্তু এই খুনি হাসিনার পতন ঘটিয়েছে। জনগণ তো ঐক্যবদ্ধ, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ রয়েই গেছিল। সেগুলোকে এই তত্ত্বাবধায়ক সরকার যে আরো বেশি করে এই সকলকে একসাথে ডাকা এবং ওনাদের লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি, এগুলো যতদিন পর্যন্ত এই বিষয়টা আপনারা সবাই প্রশংসার দাবি করছেন, জনগণও খুশি হয়েছে, আমরাও খুশি হচ্ছি, কিন্তু এই কাজগুলো করার জন্য ওনাদেরকে যে কাজগুলো করা উচিত ছিল, যে জনগণকে আস্থায় আনা, এই আস্থায় কিন্তু আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে পুরোপুরি আনতে পারে নাই। ওনাদেরকে জনগণকে আস্থায় আনতে হবে, রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনতে হবে এবং ওনাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি সেটা পরিষ্কার করতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে। বাংলাদেশের জনগণ কখনো কারো গোলামি পছন্দ করে না, কারো দাদাগিরি পছন্দ করে না। 80-র দশকে এখানে ওই মোস্তফা কামাল সাংবাদিক আছেন, উনিও, ওনাকে আমরা রাস্তায় দেখেছি, সাংবাদিক হলেও ওনাকে আমরা বিভিন্ন সময় দেখেছি। আপনারা যারা এই শিক্ষক আছেন আপনারাও দেখেছেন যে আমরা কিন্তু খুব এই রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, সিকিম নয়, ভুটান নয়, এদেশ আমার বাংলাদেশ, এই স্লোগানটার মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশের জনগণ 90-এর রাষ্ট্রায়ত্ত বিরোধী আন্দোলনেও এই সফল হয়েছিল এবং বর্তমানেও যে আন্দোলনের সফলতা, এটা কিন্তু ওই তাদের বিরুদ্ধে কিন্তু তাদের গায়ে লেগেছে।
কারণ তারা যাদেরকে লালন পালন করেছে, দুধ কলা দিয়ে পুষেছে, আর আমাদেরকে চষতে চষতে সেভাবে নিয়ে যাবে, আমাদের সব কিছু মধুর চাকগুলো ওরা ভেঙে নিয়ে যাবে, সেই জিনিসটা তারা মনে করেছে এখন আর সম্ভব না। যার কারণ বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে, এক রয়েছে। রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ঐক্যবদ্ধ রয়েছে। সে কারণে আমি মনে করি এই যে এই জনগণকে ঐক্যবদ্ধ রাখা স্বাধীনতার প্রশ্নে, এই গণতন্ত্রের প্রশ্নে, দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে, এটা আল্লাহর রহমতে বাংলাদেশের জনগণ, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ রয়েছে এবং দেশের বিনির্মাণে, দেশকে সুন্দর করার জন্য বিএনপি সবসময় জনগণের সাথে ছিল এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে কীভাবে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার জন্য বিএনপি প্রস্তুত রয়েছে। তবে এই সরকারকে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো, অর্থাৎ একটা রোড ম্যাপ, নির্বাচনের দিকে যেতেই হবে। কারণ নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশের জনগণ তাদের সত্যিকারের জনগণের ভোটাধিকার প্রয়োগ করে তাদের নিজেদের সরকার প্রতিষ্ঠা যতদিন পর্যন্ত করতে না পারবে, যতদিন পর্যন্ত জনগণের মালিকানা জনগণ ফিরে না পাবে, ততদিন পর্যন্ত দেশের এই সমস্যা একটার পর একটা থেকেই যাবে। তখন এই নির্বাচিত সরকার, বাংলাদেশের জনগণ, বুদ্ধিজীবী, সুশীল সমাজ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব সকলে মিলেমিশেই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। ধন্যবাদ। শান্তি শৃঙ্খলা। জনাব কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, আমরা ভারতীয় গণমাধ্যমের মাধ্যমে জানতে পারলাম যে ভারতের পররাষ্ট্র সচিব উনি হয়তো খুব সহসাই 10ই ডিসেম্বর বলেছেন ওনারা খুব সহসাই বাংলাদেশ সফর করবেন। এই যে এই পর্যায়ে এটা বোঝাই যাচ্ছে যে আমাদের ডিপ্টি হাই কমিশনে আক্রমণ এবং তার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোকে নিয়ে উনি আলোচনা করার জন্য হয়তো আসছেন। আমরা দেখেছি যে আগে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেকেই আসতেন যে নির্বাচনকে যাতে তাদের কায়দায় অনেকটা এগিয়ে নেওয়া যায় বা সেই ধরনের। এই যে জাতীয় ঐক্যের কথা এবং স্ট্যান্ড পয়েন্ট যদি শক্ত থাকে, তাহলে ভারতের মতো দেশেরও পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা সিরিয়াসলি নেয়, হয়তো এটা নামান্তর বলা যায়। সাথে সাথে আরেকটা বিষয় আমরা দেখেছি যেটা আমরা কিছুটা বিস্মিত হয়েছে বলা যায়, যে যুক্তরাজ্যের হাই কমিশনারকে ডেকে পররাষ্ট্র উপদেষ্টার অসন্তোষ, মানে অসন্তোষটা ঠিক আছে, কিন্তু যুক্তরাজ্য তারা বাংলাদেশে সিকিউরিটি অ্যালার্ট জারি করেছে যে এখানে সন্ত্রাসী কর্মকাণ্ডের সম্ভাবনা রয়েছে এবং তাদের নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের দিক নির্দেশনা তারা দিয়েছে। কিন্তু আমরা দেশে বসবাস করছি, আমরা তো দেখছি যে দিনের পর দিন আরও বোধহয় জায়গাগুলো শান্ত হচ্ছে, ঠান্ডা হচ্ছে। এই দুটো বিষয়কে আপনি কিভাবে দেখছেন? এই দুটো খুব চমৎকার প্রশ্ন। প্রথমটি আলাপ করছি যে আমরা সবসময় দেখে আসছি, বিশেষ করে আপনি দেখবেন 2014 সালে নির্বাচনের আগে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই দ্বিতীয় এলিটা কিন্তু খুব ওপেনই ছিল এবং নোংরাও ছিল জিনিসটা। একটা দেশের অভ্যন্তরে নির্বাচন হবে, নির্বাচন কি প্রক্রিয়া হবে, কেমন হবে এবং জাতীয় পার্টিকে নিয়ে তখন থেকে কিন্তু আলোচনা চলছিল। আমি প্রায় এই কথাটা বলি যে মানে ফেসিবাদী কর্তৃত্ববাদী শাসনের জন্য আওয়ামী লীগের যে দায় দেওয়া হয়, এই দায়ের থেকে জাতীয় পার্টির দায় কম না। এবং এই কারণে জাতীয় পার্টিকেও আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির তাদেরকে এবং আওয়ামী লীগের তাদেরকে যারা এই নির্বাচনগুলোকে কলুষিত করেছে তাদেরকে বিচারের অধীন করা উচিত। এর পাশাপাশি যারা নির্বাচন কমিশন, আমাদের দেশের যে স্বাধীন মানবাধিকার কমিশন ছিল, দুর্নীতি দমন কমিশন ছিল, এই কর্তৃত্ববাদকে টিকিয়ে রাখার পিছনে যে সমর্থন দিয়ে গেছে তাদের একটা বিচার হওয়া উচিত ছিল, আমলা এবং পুলিশ সহ সবারই, এবং হবে আশা করছি। এখন আমি আশাবাদী এ ধরনের একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, না হলে ভবিষ্যতে ফেসিবাদ আবার আসবে। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন যে আমরা কিন্তু 2014তেই এটা ক্লিয়ারলি দেখেছি যে বাংলাদেশের নির্বাচন এবং সরকারকে ক্ষমতা রাখার জন্য, তৎকালীন সরকারকে ক্ষমতা রাখার জন্য ইন্ডিয়া কোনো রাগঢাকি করছিল না। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ক্লিয়ারলি ইউজ করছিল বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার, রাজনৈতিক কাঠামো যেটা আছে
মানে প্রশাসনিক কাঠামো যেটা আছে, যেই ধরনের সরকার ব্যবস্থা আছে সেটাকে টিকিয়ে রাখার জন্য। অথচ আমরা কিন্তু অসন্তুষ্ট ছিলাম এবং আমরা কিন্তু সব জায়গায় বলার চেষ্টা করেছিলাম যে ভারতের উচিত বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করা, কিন্তু আমরা বরাবর লক্ষ্য করলাম যে বাংলাদেশের জনগণের সাথে না, বাংলাদেশের একটা রাজনৈতিক দলের সাথে ভারত সম্পর্ক রক্ষা করেছে। সেটা 2018 সালে আরও ক্লিয়ার হয়ে গেল। 2024 সালে তো মানে এটা এই বিষয়ে আর কারো প্রশ্ন আসে নেই। যিনি এই যে কামাল ভাই উনি যে বললেন যে কেউ কেউ বলছে যে আমি কিন্তু ভারতীয় প্রার্থী, এই ভারতীয় প্রার্থী বাংলাদেশে বিজয় লাভ করে চলে যাচ্ছে এবং বাংলাদেশের মানুষ কিছু বলছে না, এইটা ভারত বা ভারতের নেতৃবৃন্দের মনে করাটা ভুল ছিল। এবং এটা ধীরে ধীরে ভুলটা এমন জায়গায় নিয়ে গেছে যে ক্ষোভের মাত্রাটা এত বেশি তৈরি হয়েছে যে আপনি দেখলেন 24 হয়েছে। তো এখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এরপরেও কিন্তু 24-এর পরেও যে বুঝতে পেরেছে আমার মনে হয় নাই। 24-এর পরে দ্রুততার সাথে তারা এই আলোচনা আসতে পারতো যে কিছু একটা হয়েছে আমাদের এই 15 বছরে, আমরা এটা অন্যভাবে নিতে চাই, শেপ দিতে চাই। সেটাও কিন্তু উদ্যোগ নেওয়া হয়নি, বরং কন্টিনিউয়াসলি এই ইন্টারিম সব গভর্নমেন্ট যেন কাজ করতে না পারে এবং এই বিপ্লব যেন ব্যর্থ হয়, এই ধরনের একটা মানে প্রচেষ্টা আমি মনে করি মানে বিভিন্নভাবে হয়েছে এবং এটার জন্য কিন্তু আমরা অনেক মানে বিভিন্ন জনকে দায়ী করেছি। তো এই প্রচেষ্টাটা যেন ভারতের অভ্যন্তরীণ থেকে না হয় সেই ব্যবস্থা ভারত নিতে পারত, কিন্তু সেটা নেয় নাই, বরং লাস্ট পর্যন্ত দেখা গেল যে মানে বাংলাদেশের হাই কমিশনে একটা আক্রমণ। এটা সত্যি মানে অনাকাঙ্ক্ষিত এবং এটা মেনে নেওয়াই যাচ্ছে না এবং এটা আমরা বাংলাদেশের কেউ করলে আমরা কিন্তু এটা সাপোর্ট করতাম না। মানে সিকিউরিটি এজেন্সির কাজ হলো দূতাবাসগুলোকে নিরাপত্তা দেওয়া। একটা রাষ্ট্র যদি অন্য দেশের সিকিউরিটি মানে দূতাবাসকে নিরাপত্তা দিতে না পারে, ভারতের মতো রাষ্ট্র, এটা কি করে মেনে নেওয়া যায়? এটা মেনে নেওয়াই যায় না। সো এটা কিন্তু সরাসরি সার্বভৌমত্বের উপর আঘাত, শুধু বাংলাদেশের সার্বভৌমত্বকে আক্রমণ করেছে তা শুধু নয়, ভারত রাজনৈতিকভাবে বৈশ্বিকভাবে সে কি প্রমাণ রাখলো, বৈশ্বিক মানে ডিপ্লোমেসিতে সে কি প্রমাণ রাখলো, এটা কিন্তু সে কোনো ভালো ওনারা সক্ষম না অন্যান্য দেশের আন্তর্জাতিক আইন অনুযায়ী যে সিকিউরিটি এনশিওর করা, ভারতের সে সক্ষমতা নেই। এবং এটা কিন্তু আমরা অনেকদিন ধরে ছোট ছোট রাষ্ট্রগুলোর ক্ষেত্রে বলতাম, আফ্রিকা, লাতিন আমেরিকা অথবা আমাদের এশিয়ার কিছু কিছু রাষ্ট্রের ক্ষেত্রে বলতাম। এখন ভারতের মতো একটা রাষ্ট্র, এই জন্যই বলি যে দীর্ঘদিন যাবৎ যদি আপনি যে কোনো উন্মাদনার মাধ্যমে, পপুলিজমের মাধ্যমে যদি কাউকে ক্ষমতা রাখেন, শেষ পর্যন্ত যোগ্য লোকগুলা কিন্তু মানে ডেস্কে বসে না। এই যে কামাল ভাই যে একটা কথা বললেন এবং ভাইও বললেন রাজনৈতিক বিষয়গুলো নিয়ে, এই যে ভারতের ম্যাচুরিটির কথা উনি প্রশ্ন তুললেন যে কিভাবে এটা সম্ভব যে ভারত চাণক্য নীতিতে এক্সপার্ট, সে আজকে কি করছে। তো এটা আসলে দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় থাকার কারণে একটা দল যখন ক্ষমতায় থাকে এবং তারা যদি পপুলিজম ব্যবহার করে, তখন দেখা যায় যে যোগ্য লোকগুলো ডেস্কে বসে না এবং সেক্ষেত্রে সঠিক পলিসি আসে না। এটা আমাদের ক্ষেত্রেও কিন্তু গত 15 বছর হয়েছে যে আমরা ট্রেড বার্গেনিং করছি, অন্যান্য বিষয়গুলো বার্গেনিং করছি, কিন্তু আমরা আসলে প্রস্তুত না। তো এই জায়গা থেকে যুক্তরাজ্যের যে দ্বিতীয় প্রশ্নটাতে আসি। আপনার দ্বিতীয় প্রশ্নটা হলো এটা আসলে আমরা খুব অহংবোধের সাথে করেছি, এটা আমি মনে করছি না। আমি ভাবছি এটা এরকম যে যুক্তরাজ্য, আমি তো দেখছি আপনার কন্টিনিউয়াসলি বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হচ্ছে না, স্টেবল হয়ে গেছে। এখন আইন শৃঙ্খলার কি চ্যালেঞ্জ আছে বাংলাদেশে? আমি তো কোনো চ্যালেঞ্জ লক্ষ্য করছি না। আমার কাছে মনে হচ্ছে না কার বাড়িতে আক্রমণ হয়েছে, কার কি হয়েছে। হ্যাঁ, একটা রাষ্ট্রের তো নানান ধরনের মানে অসুবিধা, সামাজিক বিশৃঙ্খলা থাকে, এগুলো তো আপনি যত স্টেবিলিটি আসবেন, আমেরিকাতে হচ্ছে, ইংল্যান্ডে হচ্ছে, ইউরোপের বিভিন্ন দেশে হচ্ছে, কেউ তো মুক্ত না। তো সেই জায়গা থেকে কোথাও কোনো ধরনের দাঙ্গা না, কোথাও কারোর সাথে কোনো মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো লড়াই না, মানে সহিংসতা না। এবং আমরা সাধারণত দেখি যে ইউরোপের দেশগুলি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এরা সবাই কাছাকাছি সময় জিনিসগুলো দেয়, কিন্তু এবার শুধুমাত্র দেখলাম যে যুক্তরাজ্যের এই ক্ষেত্রে চিন্তা ভাবনাটা বেশি এবং খুব আর্লি, মানে উইদাউট এনি রিজন। আর্লিও না, শুধু একদম কোনো রিজন নাই, কোনো কারণ নাই। আমি আপনার সাথে এটার সাথে যুক্ত করি যে এইটা সরকার যা করেছে খুব সঠিক কাজ করেছে। সঠিক ইন দ্য সেন্স দ্যাট ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে সে যুক্তরাজ্যকে জবাব দিয়েছে, ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে সে ইন্ডিয়াকে জবাব দিয়েছে, ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে সে বিশ্বকে বুঝিয়ে দিচ্ছে যে আমরা একটা ক্রাইসিসের পরে একটা গণতন্ত্রের মধ্যে ঢোকার চেষ্টা করছি, অথচ আমাদেরকে যেখানে সহযোগিতা করার কথা, আমাদের রিজনাল পাওয়ার, সেখানে কিন্তু আমরা বাধাগ্রস্ত হচ্ছি। এইটা কিন্তু বাংলাদেশ খুব স্মার্টলি
বর্তমান সরকার খুব স্মার্টলি বিশ্বকে বোঝাতে পারছে, আঞ্চলিক অন্যান্য রাষ্ট্রগুলোকে বোঝাতে পারছে। এটা একটা অসাধারণ মানে ভালো এবং সফল কাজ আমি মনে করি সরকার এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর পূর্ণ সমর্থন থাকার কারণে এই সরকার এটা করতে পারছে। আপনার এর সাথে একটু অ্যাড করি, আপনি জানেন যে সিকিউরিটি অফ স্মল স্টেটস নিয়ে আমরা কিন্তু অনেক কথা বলি, ছোট ছোট রাষ্ট্রগুলোর নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে। এই নিরাপত্তা নিশ্চিত হওয়া নিয়ে কিন্তু আমাদের তালুকদার মনিরুজ্জামান অনেক দারুণ কাজ করেছেন এবং এটা কিন্তু মানে আমরা মানে ওয়েল এস্টাবলিশড কথা যে আপনি যখন ছোট রাষ্ট্র হবেন আপনি তো ওয়ারফেয়ারে যাবেন না, যুদ্ধে যাবেন না, আপনি যাবেন কোথায়? আপনার স্ট্র্যাটেজিতে, আপনি ডিপ্লোমেসিতে। এই দুইটা কৌশল কিন্তু ছোট রাষ্ট্র বার্গেনিং করার ক্ষেত্রে খুব ভালোভাবে ব্যবহার করতে পারে, ডিপ্লোমেসি এবং স্ট্র্যাটেজি। আমরা গত অনেক বছর ধরে এই কথা বলে আসতাম যে আমাদের সীমান্তগুলোতে এভাবে খুন হচ্ছে, আমরা যে কোনো মুহূর্তে যখন তখন সীমান্ত অরক্ষিত হয়ে যাচ্ছে, এই সব বিষয়গুলো কিন্তু আমরা কখনো কি করতে পারছি না, জবাব দিতে পারছি না। এটা আমাদের খুব খারাপ লাগতো, কিন্তু এখন দেখা গেল যে একটা অন্তর্বর্তী সরকার, নির্বাচিত না কিন্তু অন্তর্বর্তী সরকার, সেও কি স্মার্টলি ডিপ্লোমেসি এবং স্ট্র্যাটেজি ব্যবহার করছে যে এখানে আপনাকে কিন্তু আপনি সরকারকে কন্ডেম করতে পারছেন না কিন্তু। এবং এটা একটা দিক সরকারের যে স্মার্টলি সে ডিপ্লোমেসি ব্যবহার করা, আরটা হলো জনগণও কিন্তু খুব স্মার্টলি রিয়েক্ট করছে, সে তার প্রতিটা কাজে সরকারের পাশে থাকছে। এই যে সরকারের পাশে থাকা জনতা, রাজনৈতিক দলগুলো, এবং প্রতি মুহূর্তে বিএনপি একটা বড় দল, সবচেয়ে বড় দল, এবং বিএনপি সহ অন্যান্য সব দল যখন একসাথে হয়ে বলে, বিএনপি তো বারবারই বলছে, বিএনপি বারবারই জনাব তারেক রহমান বারবারই বলছেন যে এই সরকারকে সমর্থন করে যেতে হবে এবং এটাকে এই সরকারকে কাজ করতে দিতে হবে। এই যে কাজ করতে দেওয়া এবং সমর্থন করতে দেওয়া, এর মধ্য দিয়ে যে বার্তা বিএনপি বারবার দিচ্ছে, বিএনপির লাখো কোটি কোটি সমর্থকরে, এটা কিন্তু এই সরকারের লেজিটিমেসি, বৈধতা কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে। আপনার লাস্ট সেন্টেন্স এটা হলো, এই বৈধতাটাই আসলে সারা বিশ্বে তার শক্তি তৈরি করেছে এবং ভারতের সাথে যে বার্গেনিং যাচ্ছে, এটা কিন্তু আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং নাগরিকদের প্রচ্ছন্ন সমর্থন এই সরকারের প্রতি আছে বিদায় এই বার্গেনিংটা। ধন্যবাদ আপনাকে জনাব মোস্তফা কামাল। আমরা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক ক্রমধারা আপনি দীর্ঘ সময় এটা খুব কাছ থেকে দেখেছেন। সেই ৮০-এর দশকের আন্দোলনই বলি না কেন, তত্ত্বাবধায়ক সরকারের পরবর্তী যে সরকারগুলো এসছে, আমাদের ২০০৮-৯ সরকার অথবা বিগত সরকার, এখন এই পরিস্থিতিতে ৫ই অগাস্ট পরবর্তী বা ৫ই অগাস্টের সহযোগী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের রাজনীতির বিভিন্ন স্টেটমেন্ট অথবা কর্মপন্থা এবং আগামীতে তারা কি করতে চান, এগুলো নিয়ে বিভিন্ন কথা বলছে। আপনি কি কোনো গুণগত পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা এবং তাদের ভবিষ্যতের রাজনীতির ক্ষেত্রে কতটা আমরা নতুনত্ব দেখতে পাবো, আপনার ধারণা কি? ধন্যবাদ। এরই মধ্যে কিছু নতুনত্ব আমরা দেখেছি, সামনে হয়তো আরও দেখব। বিএনপির নেতা মুরতাজুল করিম বাদরু একটু আগে কিন্তু সংক্ষেপে তার দলের যেই অবস্থান এবং শিষ্টাচার অল্পর মধ্যে সেটা ব্যাখ্যা করে তিনি বলেছেন। মাঠের নেতাদের এটাই হয়, তারা অল্প করে অনেক কথা বলতে পারেন। ৫ আগস্টের আগে বা মাস কয়েক আগ পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন, অর্থাৎ আওয়ামী লীগ, তাদের সাধারণ সম্পাদক ঘাটে মাঠে নিয়মিত বলতেন যে আওয়ামী লীগ যদি না থাকে, আমি কোড আন কোড বলছি, প্রথম রাতেই ২০ লাখ মানুষকে হত্যা করে ফেলা হবে। শুধু এটা কিন্তু প্রথম রাতের কথা, এরপরের দিন বা বাকি রাতগুলোতে রয়েই গেছে। তো যদি ওনারটাকে আমরা আমলে নেই, এটা একটা ভয়ের কথা তিনি বলেছেন। আবার মাঝে মধ্যে এই কথাও বলেছেন, আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশে থাকবে না। বাস্তবে কি ঘটলো? ৫ আগস্ট এত বড় একটা বিপ্লব, আমরা কিন্তু ওইরকম কোনো ঘটনা দেখিনি। আমাদেরও তো আশঙ্কা ছিল যে বিএনপি ১৫-১৫.৫ বছর যে নির্যাতন সয়েছে, নির্যাতনের শেষ সীমা যদি বলা হয়, সেটাই তারা সয়েছে। তাদের দিক থেকে দেখা গেল, প্রথমে একটা বক্তব্য রাখলেন তাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সম্ভবত ৩ থেকে ৪ বাক্যর মধ্যে। ওখানে স্পষ্ট কথা হচ্ছে ধৈর্য ধারণ করতে, কারোর প্রতি যেন প্রতিহিংসা পরায়ণ না হয়।
তো আবার বিএনপির চেয়ে কিছু সূচকে বেশি আক্রান্ত ছিল জামাত। তাদের কয়েকজন নেতাকে তো ফাঁসি দেওয়া হয়েছে। তারা সেটাকে ফাঁসি বলে না, তারা সেটাকে বলে হত্যাকাণ্ড, তাদের মতো করে হত্যাকাণ্ড মনে করে। তো সেই ক্ষেত্রে তাদেরও একটা প্রতিশোধ নেওয়াটাই স্বাভাবিক অথবা ধারণার মধ্যেই পড়ে। কিন্তু দেখা গেল জামাত কিন্তু বিএনপির চেয়ে আরও এগিয়ে গেল। তারা রীতিমতো পাহারা বসিয়ে দিল। এক পর্যায়ে বলতে বলতে জামাতের আমির সাহেব 2 লাইন বাড়িয়েই বলে ফেললেন যে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। অর্থাৎ নিজেদেরকে এই যে পরিবর্তন হওয়া, আপনি যেটা প্রশ্ন করেছেন পরিবর্তন দেখতে পাচ্ছি কিনা, পরিবর্তন দেখছি তো। এরপরে যদি আপনি ধরেন যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন ডক্টর ইউনূস, হেন অপমান অপদস্থ নাজেহাল নেই যেটা তাকে করা হয়নি। অন্যতম মজলুম তিনি। বিনা লিফটে 7 তলা 5 তলায় নিয়মিত উঠানো নামানো, আবার ইচ্ছা ছিল পদ্মায় তারে টুস করে একটু ফেলে দিয়ে আবার তুলে একটু চুবিয়ে আনা। তো ইচ্ছে করলে তো ওই ভদ্রলোকও বা স্বাভাবিক হিসাব এই ভদ্রলোক যদি না প্রতিশোধ পরায়ণ হয়ে পড়তেন। বরং আমরা দেখলাম যে কয়েকটা কোর্ট কাচারিতে যে কয়েকটা দুঃখজনক ঘটনা ঘটেছে, অর্থাৎ ভূমিকম্পের পরে যেটা হয় এটাকে আমরা আফটার ইফেক্ট বলি, ওইটাতে তিনি বাধা দিলেন এবং বলে দিলেন যে বিচারের আগে যেন বিচার করা না হয়। এই যে একটা পরিবর্তন, এটা কি যা তা বিষয়, গোটা বিশ্বের কাছে এটাও কিন্তু একটা দৃষ্টান্ত। জি, তার উপর সর্বশেষ গত কদিন দেখেন তারা আমাদের হাই কমিশনে হামলা করলো, আমাদের এখানের কেউ কিন্তু এরকমটা করেনি, প্রতিবাদ জানিয়েছে, বিক্ষোভ জানিয়েছে। তো এর মধ্যে একটা সংগঠনের কথা নাম আনতে হয়, তারা রাস্তায় নামলে কিছু একটা ঘটবে বলে আশঙ্কা থাকে, এটা হচ্ছে হেফাজতে ইসলাম। তো হেফাজতে ইসলামকে নিয়ে সরকার, আগের সরকারও আতঙ্কে থেকেছে, তাদেরকে কখনো ভাগ করে দিয়েছে, কখনো কাছে ডেকেছে, কখনো বাপ ডাকিয়ে ছেড়েছে। তো যেহেতু আগের প্রধানমন্ত্রী নারী ছিলেন, ওনাকে আর বাপ ডাকা যায় না, মা ডাকিয়ে ছেড়েছেন, কওমি জননী। অর্থাৎ এই সংগঠনটাকেও আমরা দেখলাম যে না, তারাও এরকম কিছু করেনি। চট্টগ্রামে তারা কিন্তু বিশাল মিছিল করেছে, তারা কিন্তু ওখানে আইনজীবী হত্যার প্রতিবাদে ওই ধরনের কিছুতে যায়নি। অথবা হাই কমিশনে যে হামলা হয়েছে আগরতলায়, তারা ওইরকম কিছু করে কিনা আতঙ্ক কিন্তু ছিল, কারণ তাদেরকে নিয়ন্ত্রণ করা একটু কঠিন হয়। তাৎক্ষণিক একটা বুঝ দিয়ে ছেড়ে দিলে তারা কি যেন একটা ঘটিয়ে ফেলে, এটা বরাবর দেখা গেছে। তাদের মধ্যেও কিন্তু আমরা এবার পরিবর্তন দেখলাম। অর্থাৎ বাঙালির এই সৌন্দর্য, বাঙালির এই বৈশিষ্ট্য, একদিকে যেমন এটা গোটা বিশ্বে পরিচিত, আরেকদিকে ভারতের মতো বিশাল দেশের নিম্নমানের কথাবার্তা, নিম্নমানের আচরণ, সেটাও সারা বিশ্ব অবশ্যই দেখেছে। পাশাপাশি এও দেখেছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে কয়েকটি, বিশেষ করে 2টি বিবৃতির যে ভাষা, এত শালীন কিন্তু অত্যন্ত কঠোর। এত কঠোর স্টেটমেন্ট বাংলাদেশের গত 52-53 বছরের ইতিহাসে নেই। আরও মনে রাখা দরকার, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি শপথ নেয়ার 2 দিন আগে একটা মেসেজ কিন্তু ভারতকে দিয়েছেন, ভারত ডিস্টার্ব করবে সেটা মাথায় রেখে দিয়েছেন যে তোমাদেরটা কিন্তু 7টা বোন আছে, 7 সিস্টার আছে। তো এগুলো কিন্তু অবশ্যই কূটনীতি যারা বোঝেন তারা খুবই ভালো বোঝেন, আর আমরা যারা কূটনীতি বুঝি না, অন এভারেজ পথে ঘাটে চলি, তারাও তো মোটামুটি বুঝি। এগুলো বোঝার জন্য মস্ত কূটনীতিক হওয়া কিন্তু জরুরিকর মোটেই নয়। তো এর মধ্য দিয়ে আমরা আশাবাদী হতে পারি, যেহেতু আমরা একটা নতুন দৃষ্টান্ত রাখছি। ভারতের এই চাপে আমরা এর আগে কিন্তু গরুর সমস্যা সমাধান করেছি, তারা আমাদেরকে কোরবানি করতে দেবে না ঠিকভাবে, আপনাকে সেটা আমরা করেছি। ছোট্ট করে একটা জিনিস জানতে চাই, আমাদের সময় শেষ হয়ে আসছে, জাস্ট 2 মিনিটে। উইনার টেকস অল, এই যে বাংলাদেশের রাজনীতি, জি আমরা দেখেছি যে সব কিছুতে মূল সমস্যা এটা, যে বিরোধী দলকে একদম ডিমিনিশ করে ফেলা, যা নেয়ার সব কিছু আমি ভোগ করছি। এই যে রাজনৈতিক যে অসাম্য, ভারসাম্যহীনতা, এটা বড় ধরনের সমস্যা তৈরি করে, যেটা গণতন্ত্রের স্পিরিট না, না মোটেই না। আপনার কি মনে হয় যে এই ধারাটা কি কিছুটা পাল্টাবে? অবশ্যই পাল্টাবে, পাল্টাতে হবে, প্রত্যেকে যার যার প্রয়োজনেও পাল্টাতে হবে। আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সর্বশেষ বক্তব্যটা শুনেছেন, তিনি প্রত্যেক দিন কিন্তু তার বক্তব্যগুলো খেয়াল করার মতো বিএনপিকে নির্দেশ দিয়েছেন
নেতাকর্মীদেরকে বেশি উতলা না হতে, বেশি আশাবাদে না হতে, যে সামনের নির্বাচনটা অত্যন্ত কঠিন হবে, খুব কঠিন সময়। আবার দলের শৃঙ্খলার রক্ষার্থে খুব কম দিনে বাদ যাচ্ছে, সবগুলো হয়তো প্রেস রিলিজ হচ্ছে না, আমরা পাচ্ছি না। হয় বহিষ্কার আছে, অথবা পদাবনতি আছে, অথবা পদ স্থগিত আছে, অর্থাৎ শাস্তি আছে। এটাও কি আমরা ধারণা করেছি কখনো? আগে দলকে শাসন করা শিখতে হবে, তিনি সেটা কিন্তু করছেন। এর মধ্য দিয়ে কিন্তু একটা ভালো লক্ষণ তো আমরা আশা করতেই পারি। আবার বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে বিএনপি জামাতের যে 3-4 দিন আগ পর্যন্ত যে ভাষা বিনিময় ছিল, সুন্দর ছিল না তত ভাষাগুলো। অর্থাৎ একটা বৈষম্য অথবা একটা শাসন অথবা একটা হুমকি কিন্তু নিয়মিতই ছিল। আমরা দেখছি গত 2-3 দিনে এটা কিন্তু অনেকটা কমে গেছে। এটাও তো আমাদের জন্য পজিটিভ দিক। আবার বিএনপি যেখানে সংস্কার অর্থ তো মেরামত করা, ভালো করা, আর যারা একটু ধর্মীয় পরিভাষা ব্যবহার করে তারা বলে হেদায়েত করা, সেটা কখনো পিটিয়ে হয় না। পিটিয়ে ক্লাস 1-2 ছেলেদেরকে ইয়েস স্যার বলানো যায়, স্যার বেরিয়ে যাওয়ার পরে সে তারটা করে, এটা ভিতর থেকে আসতে হয়। এবার বিএনপি যে 31 দফাটা যখন সংস্কার কিন্তু আলোচনায় আসেনি, তখন তারা দিয়ে ফেলেছে। এরই মধ্যে জামাতও দিয়েছে, আমাদের ছাত্ররাও দিয়েছে। এটা আমাদেরকে অবশ্যই আশাবাদী করে। আপনার প্রশ্নের জবাবে বলবো, অবশ্যই পরিবর্তন আশা করছি, এবং যত না দেশের স্বার্থে, যদিও তারা বলে দেশ বড়, আমি যদি উল্টে বলি যে ঠিক আছে তোমাদের দলটাই বড়, তাদের এই দলের স্বার্থেও ওই বাজে চর্চা বন্ধ করতে হবে। ওই দিনটা শেষ হয়ে গেছে। মুর্তাজুল করিম বাদর, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা ইউনিভার্সিটি অফ অসলোর একজন প্রফেসর আর্লিংটন, উনি সাউথ এশিয়ান স্টাডিজ নিয়ে কাজ করেন। তা উনি ওনার একটা ইন্টারভিউতে বাংলাদেশের রাজনীতি নিয়ে নেটওয়ার্ক সোসাইটির কথা বলেছেন, যে বাংলাদেশে পরিবারতন্ত্রের যেই কথা আমরা বলি, উনি এটাকে বলেছেন যে পরিবারতন্ত্রের চাইতে এখানে বেশি হচ্ছে নেটওয়ার্ক, যে জনগণ তাকেই ভোট দিতে চায় যাকে সে ভাবে তাকে রক্ষা করতে পারবে। এবং সেই কারণে ওনারা একটা ইন্টারভিউতে এমনও দেখেছেন যে জনগণ বলছে যে একজন লোক দুর্নীতিবাজ আমি জানি, কিন্তু তাও আমি তাকে ভোট দিব, কারণ আমি মনে করি যে আমার যেই চাহিদা সেটা সেই আমাকে পূরণ করতে পারবে। এই যে আমাদের ভোটারদের মনোজগতের যেই জায়গা এবং আমাদের রাজনীতির যেই ধরন, সার্বিকভাবে এটার পরিবর্তন দীর্ঘমেয়াদী। কিন্তু আপনারা আপনাদের দল থেকে বা আপনাদের এই মাঠের যেই চর্চা রয়েছে, সেখানে এটার কি কোনো পরিবর্তনের আভাস দেখছেন? দেখুন, বিএনপি জন্মই হয়েছিল জনগণের প্রয়োজনে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 75 সালের যে বাংলাদেশের যে ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে এই যে বাংলাদেশের সিপাহী জনতা একটা বিপ্লবের মধ্য দিয়ে ওনাকে এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলেন, এবং উনি জনগণকে সঙ্গে নিয়ে কিন্তু এই বাংলাদেশের প্রয়োজনে, বাংলাদেশের গণতন্ত্রের প্রয়োজনে, এই দেশ পুনর্বিন্যাসের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, এবং উনি সফলও হয়েছিলেন। এবং এই যে 16 বছরের যে এই ফ্যাসিজমের বিরুদ্ধে যে লড়াইটা আপনি দেখছেন, সেই লড়াইয়ে কিন্তু আমাদের বিএনপির চেয়ারপারসন বিনা দোষে বিনা অপরাধে কারাগারে যাওয়ার আগ পর্যন্ত এবং এই বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে লড়াইটা চালিয়ে গিয়েছিলেন। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পরে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের তৃণমূল পর্যায়ে বাংলাদেশের জনগণকে, আমাদের নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য যে রাজনীতিটা করে এসেছেন, সেই রাজনীতির পরিবর্তনের হাওয়া তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এবং 5 তারিখের পর আমাদের নেতার বক্তব্যগুলো আপনারা দেখছেন। এবং আজকে কি বলেছেন, আজকেরটা আমি আগে বলি, যে আমরা যেন মনে না করি, অর্থাৎ আমরা যারা বিএনপির কর্মী রাজনীতি করি, আমরা যেন মনে না করি বিএনপি ক্ষমতায় চলে এসেছে। অর্থাৎ আমাদেরকে সংযত হওয়ার জন্য, ক্ষমতার আসছি মনে করে
যেটা দৌরাত্ম্য সৃষ্টির যে কালচারটা অতীতে ছিল, সেইগুলো থেকে আমাদেরকে বিরত থাকার জন্য আমাদেরকে চাপ প্রয়োগ করছেন। এবং যেটা মোস্তফা কামাল সাহেব বলেছেন এবং আপনারাও দেখছেন, প্রতিদিন শোকজ হচ্ছে, প্রতিদিন বহিষ্কার হচ্ছে, এবং যে যেখানে অপরাধ করছে তে সাজা পাচ্ছে, অথবা আপনারা কেউ কমপ্লেন করছেন আমাদের কারো বিরুদ্ধে, সেখানেও কিন্তু একটা শোকজ দিয়ে দেওয়া হচ্ছে। যদি অপরাধী হই কি না তা দেখার বিষয় না, বাট অপরাধী না হলে আমরা নিস্তার পাচ্ছি। এই যে রাজনীতির যে পরিবর্তনটা, এবং ভোটারদের কেন্দ্র করে ভোটারদের আপনি কি অবস্থা দেখছেন? এবং ভোটারদের যে কথা যেটা বলছেন, এই ভোটারদের জন্যই তো বিএনপি রাজনীতি। এই ভোটাররা যে ভোটারের সাক্ষাৎকারের কথা আপনি বলছেন, আমি এটা তার মন গড়া কথাবার্তা হইতেই পারে, কিন্তু বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ভোটাররা এই ভোট দেওয়ার জন্য যে 16টি বছর 17টি বছর ধরে লড়াইটা করছে, সেই জনগণের মালিকানা, জনগণের ভোট জনগণ দেওয়ার জন্য যে ভোটগুলো আপনারা অতীতে দেখেছেন যে জনগণ ভোট দেয় নাই, পুলিশ দিয়ে ভোট হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, প্রশাসন ভোট করিয়ে দিয়েছে, ঘোষণা হয়েছে, নিজেরা যারা ভোট করেছে, এই প্রক্রিয়াটা পরিবর্তনের জন্যই তো আমরা যারা বনে জঙ্গলে বসবাস করেছি, জেলখানায় থেকেছি, নির্যাতিত হয়েছি, আমাদের নেতা ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, আমাদের লাকসামের নেতা সাবেক এমপি সাইফুল ইসলাম হিরু, হুমায়ুন কবির পারভেজ, ছাত্রনেতা সুমন পারভেজ, এই যে অসংখ্য 1500 লোক গুম হলো, এবং আমাদের হাজার হাজার লোক নিহত হলো, শহীদ হলো। আমাদের নেত্রী খালেদা জিয়া বিনা দোষে বিনা অপরাধে কারাবরণ করলেন, মৃত্যু পথযাত্রী হয়ে গেলেন। আমাদের নেতা তারেক রহমান এবং বিনা দোষে বিনা অপরাধে সাজা ভোগ করলেন, যেটা আদালতের মধ্য দিয়ে মিথ্যা প্রমাণিত হলো। এই বিষয়গুলো তো জনগণের জন্যই, ভোটারদের জন্যই বিএনপি লড়াইটা করেছে। সকল রাজনৈতিক দল এবং সুশীল সমাজ, বুদ্ধিজীবী, শিক্ষক, ছাত্রদেরকে নিয়ে সর্বোপরি যে আন্দোলনগুলো, এই দেশের পরিসমাপ্তি ঘটেছে, হাসিনা পালিয়ে গিয়েছে, জনগণের প্রয়োজনেই তো এই আন্দোলনগুলো হয়েছে, বিদায় তো জনগণের সম্পৃক্ততা ছিল বিদায়, অর্থাৎ ভোটারদের সেগুলোর মধ্যে সম্পৃক্ততা ছিল বিদায় তো এই স্বৈরাচারিণী হাসিনা সরকার পালিয়েছে। অর্থাৎ ভোটারদের মন আকাঙ্ক্ষা, ইচ্ছার প্রতিফলন তো ঘটতেই যাচ্ছে, এবং আমরা সেই পর্যায়েই তো এখন সেই পাইপলাইনের মধ্যে আমরা আছি। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার রোড ম্যাপ ঘোষণা করবেন, নির্বাচন ঘোষণা করবেন, আমরা নির্বাচনের দিকে যাব। তবে তার আগে আমি আরেকটি কথা বলতে চাই, যেটা আপনার প্রশ্নের মধ্যে না থাকলেও আমাকে বলতে হচ্ছে। এই প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে কিন্তু এখনো স্বৈরাচারের দোষরা রয়ে গিয়েছে। আপনি ভূত তাড়াতে শস্যা লাগে, শস্য খেতেই যদি ভূত থাকে, আপনি ভূত তাড়াবেন কি করে? এই যে দেশে যে বিশৃঙ্খলাগুলো হচ্ছে, এবং অনেক জায়গায় স্বৈরাচারের দোষরদেরকে কিন্তু পুনর্বাসনের কিন্তু প্রক্রিয়া, এই প্রশাসন যন্ত্রকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু প্রশাসনের লোকজন বিভিন্ন জায়গায়, এমনকি আমি যতটুকু জানি বাংলাদেশের কোনো কোনো জায়গায়, একবারে অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। জি, সুতরাং এইগুলার পরিবর্তনগুলো করলেই আমরা যদি করতে পারি, এবং জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন তখনই হবে যখন আমরা পূর্ণভাবে জনগণের আস্থায় নিয়ে আসে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি সেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে, জনগণ, রাজনৈতিক দল, সুশীল সমাজ, ছাত্র সমাজ সকলকে নিয়ে একত্রিত করে, এবং এই যে ইন্ডিয়ার বিরুদ্ধে, এই যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যে ঐক্যবদ্ধ জনগণ যেভাবে হয়েছে, ঠিক এই ঐক্যবদ্ধর মধ্যে দিয়ে কিন্তু হাসিনারও পতন ঘটিয়েছে। এই ঐক্যবদ্ধ জনগণ থাকবে, দেশ বিনির্মাণে থাকবে, গণতন্ত্রের প্রশ্ন থাকবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন থাকবে, এবং এটি হলো ভোটার, এটাই ভোটাররা চায়। আমাদের অনুষ্ঠান শেষের দিকে চলে এসছে। তা আজকের আমাদের যে আলোচনা, সার্বিকভাবে আমরা আলোচকদের কাছ থেকে অনেকগুলো বিষয় জানতে পেরেছি। সবার ক্ষেত্রে ওনারা যেটা বলার চেষ্টা করেছেন, জাতীয় ঐক্য অবশ্যই সম্ভব এবং জাতীয় ঐক্য হবে বা হচ্ছে। আজকে যেই সভা হয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে, সেখানে আমরা দেখেছি যে এই কথাটাই সকল রাজনৈতিক দল একটা ঐক্যমতে পৌঁছেছেন। বাংলাদেশ বিনির্মাণের সামনের দিকের যে চ্যালেঞ্জগুলো রয়েছে, চ্যালেঞ্জ থাকবে, যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় চ্যালেঞ্জ থাকে অঙ্গীভূত। সেই জায়গায় রাজনৈতিক দলগুলো যদি একই সাথে কাজ করে, সেটা আমাদের সার্বভৌমত্ব থেকে শুরু করে রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে শুরু করে যে জায়গাগুলো রয়েছে, সব জায়গায় আমরা নতুন আগামীর বাংলাদেশ
দেখতে পাবো। আপনারা অনেকক্ষণ আমাদের সাথে ছিলেন। সবাইকে শুভরাত্রি।